স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH শিব তাণ্ডব স্তোত্র দিয়ে ভারতীয় সেনা গতকাল যখন তারা সাংবাদিক বৈঠক করলেন, তারা দেখালেন কিভাবে ভারত প্রত্যাঘাত করেছে, কিভাবে ভারত প্রত্যাঘাত করে পাকিস্তানকে শায়েস্তা করেছে। কিন্তু শুধু তাই নয়, ভারতীয় সেনা, ভারতীয় ডিজিএমওর প্রেস কনফারেন্স যখন হলো, তখন সম্পূর্ণভাবে বলা হলো প্রমাণ দিয়ে পাকিস্তানের কোথায় কোথায় আঘাত করা হয়েছে, ছবি ভিডিও সহ প্রত্যেকটা প্রমাণ দেওয়া হলো, যেখানে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার প্রমাণ ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় ডিজিএমও, ভারতীয় মিলিটারির তরফ থেকে দেওয়া হলো। পাকিস্তানের তরফ থেকে কি করা হয়, এই মিথ্যেবাদী সন্ত্রাসবাদী একটি রাষ্ট্র, তারা যখন প্রেস কনফারেন্স করে তারা কোনো প্রমাণ দেয় না। তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, আপনি বলছেন ভারতীয় বিমান আপনারা গুলি করে নামিয়েছেন, তার প্রমাণ কোথায়? প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের বলে প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভারতীয় সেনা শিব তাণ্ডব স্তোত্রের সঙ্গে সঙ্গে প্রমাণ দেয়, ছবি দেয়, ছবি দিয়ে দেখায় আগে কি ছিল পরে কি হয়েছে। আজকে সেই প্রমাণ পাকিস্তানের এই সন্ত্রাসবাদী সমর্থক এবং বাংলাদেশে যে পাকিস্তানের সমর্থকরা বসে আছে তাদের জন্য আরও একবার রিপাবলিক বাংলায় দেখাবো কিশলয়ের অগ্নিবাণ, এবং তার সঙ্গে বড় বড় কয়েকটা আপডেট এবং কয়েকটা এমন তথ্য দেবো যা এখন পর্যন্ত দেওয়া হয়নি। প্রথমটা দেখাই, নূর খান বিমান ঘাঁটি কোথায় রয়েছে? রাওয়ালপিন্ডি। নূর খান বিমান ঘাঁটি বিফোর অ্যান্ড আফটার, আগে আর পরে, এই দুটো ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় ডিজিএমও, ভারতীয় মিলিটারি, ইন্ডিয়ান মিলিটারি। কি রয়েছে? প্রত্যাঘাতের আগে কি ছিল, প্রত্যাঘাতের পরে কি ছিল, এই দুটো ছবি দেখুন। এই জায়গাটা দেখুন, ফুল স্ক্রিন দেখানোর আগে আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখানে পাকিস্তানের যে নূর খান এয়ারবেস, তার স্ট্রাকচারগুলো রয়েছে, যেখানে র্যাডার রয়েছে, বিমানের ঘাঁটি রয়েছে, বিমান যেখানে দাঁড়ায় সেই জায়গাগুলো রয়েছে। এবার দেখুন আফটার, এই গোটা এলাকা খালি হয়ে গিয়েছে, কিচ্ছু নেই, খালি। অর্থাৎ বিফোর ছিল সমস্ত কিছু, পাকিস্তানের নূর খান এয়ারবেস, ভারত সেখানে প্রত্যাঘাত করলো, তারপরে কিচ্ছু নেই, ফাঁকা। বিফোর, ফুল স্ক্রিন এবার দেখাতে বলবো, বিফোর আফটার, আগে পরে, ফুল স্ক্রিন একবার। আগে ছিল সেখানে বায়ুসেনা ঘাঁটির স্ট্রাকচারগুলো এবং পরে সেখানে কিচ্ছু নেই, সাফ হয়ে গিয়েছে। আর শুধুমাত্র স্যাটেলাইট ইমেজ কেন, শুধুমাত্র স্যাটেলাইট ইমেজ নয়, স্যাটেলাইট ইমেজের সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে ভিডিও প্রমাণ। প্রথমটা নূর খান এয়ারবেস, কি হলো সেখানে, এবার ভিডিও প্রমাণ দেখায়। স্যাটেলাইট প্রমাণে অনেকে বলতে পারে স্যাটেলাইট প্রমাণে বুঝতে পারছি না, এই হচ্ছে নূর খান এয়ারবেস। আকাশ থেকে হঠাৎ করে এলো এক অতিথি, ভারতীয় অতিথি, এবং এসে গোটা আকাশ আলো করে দিয়ে ধ্বংস করে দিল গোটা বায়ুসেনা ঘাঁটি। হ্যালো পাকিস্তানি বন্ধুরা, হ্যালো বাংলাদেশি বন্ধুরা, এই হচ্ছে ভিডিও প্রমাণ। এর আগে দেখালাম স্যাটেলাইট প্রমাণ, এবার দেখাচ্ছি ভিডিও প্রমাণ। অর্থাৎ কোনো রকমভাবে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা কিংবা ডিজিএমওদের তরফ থেকে যারা প্রেস কনফারেন্স করলেন তারা কোনো সন্দেহের অবকাশ রাখলেন না। দেখুন এই পড়লো, দেখুন আলো, দেখুন
ফাটলো, বিস্ফোরণ হলো, প্রত্যাঘাত হলো, ধ্বংস হলো। এটাই তো প্রমাণ। এভাবে প্রেস কনফারেন্স করতে হয়। পাকিস্তানের যারা প্রেস কনফারেন্স করছে তারা বলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আর সোশ্যাল মিডিয়া না, প্রমাণ দেখুন, প্রমাণ দেখান। ভারতের জয় গোটা বিশ্বে প্রমাণিত, উইথ প্রুফ। আর পাকিস্তান, তাদের কি অবস্থা? ইংরেজিতে একটা শব্দ আছে, ইংরেজিতে শব্দটার অর্থ হচ্ছে ডেসিমেটেড, অর্থাৎ সম্পূর্ণভাবে মাটিতে মিশে যাওয়া, অর্থাৎ আর মাথা তুলে দাঁড়াতে না পারা। সেই অবস্থা হচ্ছে পাকিস্তানের। আরও একটা প্রমাণ দেখাই তার, একটা দেখালাম রাওয়ালপিন্ডি নূর খান এয়ারবেস দেখালাম, এরপর দেখাই রহিম ইয়ার খান। এটা হচ্ছে পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাবে। পাকিস্তানের পাঞ্জাব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ একদম কাছেই ইসলামাবাদ, একদম কাছেই রয়েছে পাকিস্তানের সমস্ত সরকারি স্ট্রাকচার। আর রাওয়ালপিন্ডি কেন গুরুত্বপূর্ণ? কারণ সেখানে রয়েছে পাকিস্তানের সেনা জিএইচকিউ বা সদর দপ্তর। কোথায় কোথায় ভারত প্রত্যাঘাত করেছে সেটা বুঝুন প্রিয় দর্শক। কোথায় করেছে? যেখানে পাকিস্তানের সবচেয়ে বেশি ব্যথা লাগে সেই জায়গায় করেছে। শিব তাণ্ডব হয়েছে। শিব তাণ্ডব স্তোত্র দিয়ে ভারত বোঝাতে চেয়েছে যে ভারতের ওপর যদি আক্রমণ হয়, প্রত্যাঘাত যেটা হবে সেটা তাণ্ডব হবে, সেটা প্রলয় হবে। দেখাই দুটো ছবি, রহিম ইয়ার খান স্যাটেলাইট ছবি, প্রত্যাঘাতের আগে, প্রত্যাঘাতের পরে দুটো ছবি। প্রত্যাঘাতের আগে এখানে স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার। প্রত্যাঘাতের পরের ছবি কিছু নেই, কিছু নেই। আরও একবার দেখাচ্ছি পাকিস্তানের বন্ধুরা এবং বাংলাদেশের পাকিস্তানি সমর্থকরা, যাদের একমাত্র কাজ নেই। বাংলাদেশি সরকার কাজ দিতে পারে না, পাকিস্তান সরকার কাজ দিতে পারে না, বাড়িতে বসে থাকেন, পকেটে পয়সা নেই, একটুখানি ইন্টারনেট ভরার পয়সা আছে, আপনারা এইগুলোতে কমেন্ট করেন বসে বসে। এটাই হচ্ছে আপনাদের ক্ষমতা, এটাই আপনাদের লিমিট, এর বেশি তোরা কিছু পারিস না তোদের জন্য এই মুহূর্তে। প্রিয় দর্শক দেখুন, আপনারাও শেয়ার করুন, আপনারাও বলবেন ভারতের সেনাবাহিনীর শৌর্যের প্রতীক হচ্ছে এই ছবিগুলো। আগের ছবি রয়েছে স্ট্রাকচার, পরের ছবি নেই, ফুস হয়ে গিয়েছে। ফুল স্ক্রিন আরও একবার, প্রত্যাঘাতের আগে এবং প্রত্যাঘাতের পরের ছবি। এই প্রমাণগুলো দেখুন, এই প্রমাণগুলো রাখুন সেভ করে, এই প্রমাণগুলো রেকর্ড করে রাখুন এবং দেখান চোখে আঙুল দিয়ে যারা মিথ্যাচার করে। আর জানেন গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রহিম ইয়ার খান বিমান ঘাঁটিতে এত বড় একটা গর্ত হয়েছে যে গোটা পাকিস্তানের সেনাবাহিনী শাহবাজ শরীফ শুধু ঢুকে যেতে পারবে ওই গর্তে। এবার দেখাই ভিডিও, স্যাটেলাইট ইমেজ হলো। ভারত কত লেয়ারে প্রমাণ দিচ্ছে দেখুন, ভারতের সেনাবাহিনী কত লেয়ারে প্রমাণ দিচ্ছে দেখুন। স্যাটেলাইট ইমেজ, স্টিল ছবি, ভিডিও। আর পাকিস্তানের প্রমাণ কি? সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। হেরে যাওয়া, হেরো পার্টি, পরাজিত একটা দেশ, ছোট একটা দেশ, শক্তি নেই, প্রমাণ নেই, কোনো প্রমাণের দূর দূরান্ত পর্যন্ত প্রমাণ তো দূরের কথা, এমনকি তারা কোথায় কি দেখেছে সেটাও বলতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তা কে বলছে? তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে। কোথায় নেমেছে দেখুন একটা দেশ, এদেরকে দেশ বলা কি করে যেতে পারে? আমরা দেখালাম স্যাটেলাইট ইমেজ, এবার দেখাচ্ছি রহিম ইয়ার খান এয়ারবেস পাকিস্তানের পাঞ্জাবে। সেটার অবস্থা দেখুন, এই যে বিরাট বড় একটা, ইংরেজিতে বলে ক্রেটার, অর্থাৎ গর্ত হয়ে গিয়েছে। এই যে বিরাট বড় একটা ক্রেটার হয়েছে, গর্ত হয়ে গিয়েছে একটা বিরাট বড়, যার মধ্যে গোটা পাকিস্তানের সেনাবাহিনী ঢুকে যেতে পারে। এটা হয়েছে ভারতের, জানি না ব্রাহ্মস মিসাইল হতে পারে, ভারতের কি ক্ষেপণাস্ত্র জানি না, প্রত্যাঘাত হয়েছে। শিব তাণ্ডব স্তোত্র, প্রত্যাঘাত হয়েছে। এবং প্রত্যাঘাত হওয়ার পর কি হয়েছে? রহিম ইয়ার খান এয়ারবেস ফ্ল্যাট হয়ে গিয়েছে, কিচ্ছু নেই, শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ প্রমাণ, এটা এইভাবে প্রমাণ দিতে হয়। প্রমাণ কিভাবে দিতে হয়? এইভাবে দিতে হয়। চারটে কথা লিখে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ হয় না স্যার? আপনারা বলছেন তো, তোরা বলছিস তো ভারতের নাকি বিমান আমরা নামিয়ে দিয়েছি গুলি করে, আর বাংলাদেশ, পাকিস্তান বলছে একটা, বাংলাদেশ বলছে 5টা। অর্থাৎ পাকিস্তান যদি এক বলে, বাংলাদেশের কিছু সন্ত্রাসবাদী তার 3 ডবল বলে। এবার ভিডিও প্রমাণ দেখাই পাকিস্তানের বিমান কিভাবে নামানো হয়েছে, দেখাবো। পাকিস্তান ব্যবহার করে বিভিন্ন বিমান নিজেদের বায়ুসেনাতে, যদিও তারা একটাও চালাতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে মিরাজ, পাকিস্তানি মিরাজ। দেখুন বায়ুসেনার প্রমাণ, দেখুন কিভাবে প্রমাণ দিয়েছে। আমি প্রথমে দেখাবো প্লাজমায়, তারপর ফুল স্ক্রিন দেখাবো। আজ প্রমাণিত হবে পাকিস্তানের কোনো কিছুই ঠিক করে কাজ করে না। প্রথম ছবি দেখুন, এই হচ্ছে মিরাজের প্রথম যে ছবি সেনার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আমি আগের ছবিটা যদি একটু পজ করা যায়, তারপর আমি এই পড়ে যাওয়াটা দেখাবো। এটা যদি একটু পজ করা যায়, এখানে দেখুন
কি পার্টস রয়েছে? মিরাজের টেল রয়েছে এখানে 24045, পাকিস্তানি মিরাজের নম্বর, পাকিস্তানি মিরাজের ইঞ্জিন, পাকিস্তানি মিরাজের অংশ, পাকিস্তানি মিরাজের যে ওপরের প্লেটটা থাকে যেখানে নম্বরটা থাকে, টেল এন্ড, সমস্ত কিছু, তার যে সেই যুদ্ধ বিমানের যে অস্ত্র রাখার জায়গা, সেই সমস্ত কিছু অংশগুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। সামনের যে উইংটা, সামনের যে কাঁচটা যেখানে লাগানো থাকে সেই জায়গাটা, এই সমস্ত কিছু আলাদা আলাদা হচ্ছে, টুকরো হয়েছে, নম্বর রয়েছে। এটা হচ্ছে প্রমাণ। দ্য পাকিস্তানি মিরাজ ভারতীয় সেনাবাহিনী প্রকাশ করেছে। দ্য পাকিস্তানি মিরাজ লিখেছে, আমরা লিখেছি, আমরা প্রমাণ করেছি, এইটা হচ্ছে প্রমাণ। শেয়ার করুন ভারতীয় বন্ধুরা, ভারতীয় রাষ্ট্রবাদী বন্ধুরা, এটা শেয়ার করুন, দেখান। এরপর দেখাই, শুধুমাত্র ছবি, স্টিল ছবি নয়, এটা হচ্ছে পড়ার ছবি। এই দেখুন ধাপাস, এই দেখুন পড়লো, আরো একবার মিরাজের টুকরো টুকরো হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরপর দেখুন পড়লো, ধাপাস, শেষ, খতম, টাটা, বাই বাই, মিরাজ শেষ পাকিস্তানের। এবার ফুল স্ক্রিন দেখাই, এবার ফুল স্ক্রিন। প্রমাণ এইভাবে দিতে হয়, পাকিস্তানের সেনাবাহিনীকে শেখাচ্ছি, প্রমাণ এইভাবে দিতে হয়, শিখুন। বাংলাদেশও শিখুন, বাংলাদেশের যারা পাকিস্তান সমর্থক। এইটা হচ্ছে মিরাজ এবং এটা পড়ন্ত অবস্থায় মিরাজ পড়ছে মিরাজের টুকরোগুলো দেখুন এবং তারপর দেখুন কিভাবে আকাশ থেকে পড়ে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ স্যার, যারা বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, কিভাবে প্রমাণ করে কথা বলতে হয়, এটা তার আমি একটা ছোট ক্লাস নিলাম, শিক্ষা দিলাম। ভারতীয় সেনা শিক্ষা দিল, ভারতীয় সেনা শেখালো কিভাবে যদি কোনো দাবি করতে হয় তার প্রমাণ করতে হয়। এয়ার মার্শাল তিনি আজকে স্পষ্ট বলেছেন যে আমাদের টার্গেট ছিল সন্ত্রাসবাদীরা, আমাদের টার্গেট ছিল সন্ত্রাসবাদী ঘাঁটি, কিন্তু কি হয়েছে, আমরা সন্ত্রাসবাদীদের টার্গেট করেছি আর সন্ত্রাসবাদীরা কি করেছে, তারা তো আমাদের ভারতে এসে আক্রমণ করার ভুল করেছিল, তারা বুঝতে পারছে কারণ তারা খতম হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানি সেনা নাক গলিয়েছে, সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করেছে। আমরা তাই জন্য এই সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করা পাকিস্তানি সেনার মিলিটারি ইনস্টলেশনে টার্গেট করতে বাধ্য হয়েছি। তার জন্য যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা পাকিস্তানের দোষ, আমাদের নয়। কি বলেছেন তিনি, শুনুন। आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। ভারতের তরফ থেকে যে প্রেস কনফারেন্সগুলো করা হচ্ছে, ভারতের বাহিনীর তরফ থেকে যে প্রেস কনফারেন্সগুলো করা হচ্ছে, সেই প্রেস কনফারেন্সে স্পষ্ট করা হচ্ছে প্রমাণ সহ যে পাকিস্তানের কোথায় কোথায় কিভাবে কখন আঘাত হয়েছে। পাকিস্তানের 11টা এয়ারবেস ধূলিসাৎ হয়েছে। এটা কিন্তু আমরা করতাম না স্যার, এটা আমরা করতাম না। আমরা করেছি কেন? কারণ আমরা সন্ত্রাসবাদীদের টার্গেট করার পরেই পাকিস্তান আমাদের মিলিটারি ইনস্টলেশনে টার্গেট করার চেষ্টা করেছে। এটা আমরা করতাম না, আমরা করতে বাধ্য হয়েছি, কিন্তু করেছি। বলছে, কি বলছেন ভারতীয় সেনারা, রিস্ট্রেন্ড, লিমিটেড, আমরা জানি কোথায় কন্ট্রোল করতে হয়। পাকিস্তানের মতো জঙ্গলি নয়, পাকিস্তান একটা জঙ্গলি শক্তি যাদের কোনো মাথার ঠিক নেই, তারা এদিক গুলি চালাচ্ছে ওদিক গুলি চালাচ্ছে, প্ল্যান নেই, স্কিল নেই, কিচ্ছু নেই। কিন্তু ভারতীয় সেনা জানে কোথায় ধরে নিতে হয়, কোথায় কন্ট্রোল করতে হয়। আমি একটা বক্তব্য শোনাবো। এই প্রেস কনফারেন্সে আরও একটি বক্তব্য উঠে আসে যেখানে একে ভারতী তিনি বলেন যে কিভাবে পাকিস্তানি এয়ার বেস বেছে বেছে ডিস্ট্রয় করা হয়েছে প্রমাণ সহ। আমি যে প্রমাণগুলো দিচ্ছিলাম তিনিও সেই কথা বলেছেন। শুনবো দ্রুত একবার বক্তব্য, ফিরবো হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন। How many casualties? What was, how many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count.
Our job is to hit the target, not to count the body bags. A few representative examples from the open source are now being shown to you on the screen. In fact, two of them. This is the strike on the Noor Khan Air Base. And you can see the effect. I'm sure most of you have seen the video. I have also picked it up from your sources only. And this is the aftermath of our strike at Rahim Yar Khan Air Base. You can see the massive crater that it has left on its runway. And you can see the pinpoint accuracy of our weapons. So with that, giving you an overview of how our air defense systems জটাতবি গলজ্জল প্রভা পাবিতস্থলে শিব তাণ্ডব স্তোত্র আবারও মনে করাই দর্শকদের শিব তাণ্ডব স্তোত্রে মহাদেব তাণ্ডব করেছেন কিন্তু মহাদেবের তাণ্ডবের সঙ্গে এই তাণ্ডবের সাদৃশ্য কি কারণ ভারত জানে প্রত্যাঘাত করতে যদি আমাদের উপর আক্রমণ আসে আবার তাণ্ডব হবে কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন আজ আমার অগ্নিবাণ আজ কিশলয়ের অগ্নিবাণে যে প্রশ্ন নিয়ে আমি ডিবেটে ঢুকবো পরাজিত পাকিস্তান অবনমিত পাকিস্তান অপদস্থ পাকিস্তান দরকার কি আরো কড়া দাওয়াই এটা কি যথেষ্ট হয়েছে আমরা কি স্যাটিসফাইড না এরপর আরো আসছে পাকিস্তানের মাথায় আরো শনি নাচছে যাব আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব এবং পাকিস্তানের এই পরাজয় এই অপদস্থ হওয়া অপমানিত হওয়া মিথ্যাচার এগুলো আরও একবার বলবো কিন্তু কাদের জন্য বলবো আমাদের দেশের মানুষ তো শুনবেন তারা তো শেয়ার করবেন আর যারা নজর রেখেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানের কিছু সমর্থক তারাও শুনুক তারা আজ দেখুক কিভাবে ভারত এক এক করে প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের কোমর কিভাবে ভেঙে দেওয়া হয়েছে আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা উনি 1971 বাংলাদেশ যুদ্ধ এবং 1999 কার্গিল যুদ্ধে অংশ নিয়েছেন আমার সঙ্গে থাকছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কার্গিল যুদ্ধে তিনি অংশ নিয়েছেন প্রাক্তন সেনাকর্তা আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন ডিসি ডেপুটি কমিশনার কলকাতা পুলিশ আমি প্রথমে যাব সরাসরি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে তিনি 1971 বাংলাদেশ যুদ্ধ যখন 93,000 পাকিস্তানি সেনা ভারতের সামনে মাথা নত করে হার স্বীকার করে সেই হার আবার আজকে রিপিট হচ্ছে পাকিস্তান হেরে গিয়েছে এবং কার্গিল ওয়ারেও পাকিস্তান হেরে যায় স্যার ভারত প্রমাণ করলো এক একটা ধরে ধরে ছবি ভিডিও দেখিয়ে প্রমাণ করলো কারণ এই ভারতেও তো বসে অনেকে প্রমাণ চায় যে কোথায় ভারতীয় সেনাবাহিনী কি করেছে সেই প্রমাণ দেখিয়ে দিল কারণ আজকাল সেনার কাজ শুধু টার্গেট হিট করা নয় ভিডিও তুলে রাখা কারণ দেশে আবার অনেকে প্রমাণ চাইবে যাই হোক স্যার সেনাবাহিনী প্রমাণ করলো যে আরও একবার যে বিশ্বের অন্যতম শক্তিগুলির মধ্যে আমাদের বাহিনী তাদের মধ্যে একদম উপর দিকে রয়েছে এবং পাকিস্তান যদি আবার কিছু শয়তানি করে আবার বলা হয়েছে অপারেশন চলবে কিন্তু আপনার মনে হয় স্যার এটা যথেষ্ট পাকিস্তান চুপ করে যাবে নাকি ওরা আবার কিছু শয়তানি করতে পারে এবং এর চেয়েও বড় দাওয়াই দরকার ছিল বলুন স্যার দেখুন আমরা যেরকম প্রেসিশন টার্গেট হিটিং করেছি ওদের এডি সিস্টেম ওদের মিসাইল সিস্টেম আমাদের এডি যেরকমভাবে কাজ করেছে ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ওদের রহিম ইয়ার খান এয়ারপোর্টটা মোটামুটি অকেজ করে দেয়া ওদের সার্বদায়িকগুলো করা যথেষ্ট ইনফ্লিক্ট অফ ক্যাজুয়ালিটি ওয়াজ ম্যাক্সিমাম কিন্তু কথা হচ্ছে কি সত্যি কথা বলতে কি ওতে ওরাও ওদের টিভিতে বাজাচ্ছে যেন ওরা লড়াইটা জিতে গেল আমরা বোধহয় ওদের একটু তাড়াতাড়ি প্রিম্যাচিওর ছেড়ে দিলাম সেই জন্যে আজকে যেরকম মিটিং হয়েছে বেলা 12টার সময় ওরা বলতে চেয়েছে মানে সেই মিটিংয়ে তো দুটো ডিজিএর মধ্যে যেমন হয় আর কি ফার্স্ট এনগেজমেন্ট আফটার দ্য সিজ ফায়ার যে তোরা এখানে ভায়োলেট করেছিস তাই জন্য আমরা এখানে করেছি তোরা এখানে করেছিস সেই জন্য আমরা ওদের প্রহারটার আরো একটু দরকার ছিল প্রহারটা এমন দিতে হয় যাতে উঠে বসে আবার কথাটা না বলতে পারে ওদের মারা হয়েছে ঠিকই আমাদের এয়ারফোর্স আমাদের এডি সিস্টেম একটা জিনিস আমি বলে যাব যেটা সবার জানা উচিত আমাদের পুরো এডি সিস্টেমটা এবার যেরকম কাজ করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের L-60 থেকে আরম্ভ করে 71 সালের L-70 তার সঙ্গে ZSU-23
তার সঙ্গে সিল্কা আর তার সঙ্গে S-400 কে ইন্টিগ্রেট করে যে আমাদের পুরো এডি সিস্টেমটা ওদের একের পর এক ড্রোন মানে রাত ড্রোনকে যেরকম ভাবে রাতের দেওয়ালি করে ওদের সবগুলোকে অকেজ করেছে। মানে মাই হ্যাটস অফ টু দ্য এডি সিস্টেমস অফ আর্মি এডি এবং এয়ারফোর্সের এয়ার ডিফেন্সকে দুর্দান্ত কাজ করেছে। কিন্তু ওরা সেটা মানবে না। পাকিস্তান মানেই তাই, পাকিস্তান মানেই মিথ্যাচার, পাকিস্তান মানেই ওয়ার অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। সেই জন্য ওদের ঘাটটা আরেকটু নুইয়ে ছাড়লে বোধহয় ভালো হতো। আর একটু ঘাটটা নোয়াতে হতো স্যার। স্যার আপনি বলছেন, আমি একটা আপডেট দিই, আমরা একটু পরে ব্রেকিংও নেব। ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা ডিজিএমও তাদের যে কথা বলার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল, সেই কথা হয়েছে এবং কথায় পজিটিভ নোটে শেষ হয়েছে। দুপক্ষই বলেছে যে তারা এই সিজ ফায়ার বা যেটা এই মুহূর্তে গুলি চলছে না সেটা তারা মেনে চলবে। পাকিস্তান এক প্রকার অনুরোধ করেছিল ভারতের ডিজিএমওকে ফোন করে যে দয়া করে আপনারা সিজ ফায়ার করুন, দয়া করে আপনারা আর গুলি চালাবেন না। সেই সিজ ফায়ারের পর ভারত কিন্তু রিস্ট্রেন্ট দেখিয়েছে এবং এই মুহূর্তে আরও একটা ব্রেকিং উঠে আসছে। সেই ব্রেকিংটা নেব আগে এবং তারপর যাব এই সিজ ফায়ারের ব্রেকিংয়ে, তারপর আমি আসবো আলোচনায়। চীনের তরফ থেকে পাকিস্তানের পাশে দাঁড়ানো আবারও অনিশ্চিত হলো। চীন আবারও পাকিস্তানের পাশে দাঁড়ালো না। পাকিস্তানে বিমান পাঠানোর কথা অস্বীকার করে দিল চীন। সামরিক সরঞ্জাম পাঠানোর খবর অস্বীকার। চীনের জিয়ান Y-20 সামরিক বিমান পাকিস্তানে যায় বলে খবর উঠে এসেছিল। পাকিস্তান বলছিল যে আমাদের কাছে চীন অনেক কিছু পাঠিয়েছে। বিবৃতি দিয়ে চীন পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল, বললো আমরা কিচ্ছু পাঠাইনি পাকিস্তানকে, কিচ্ছু পাঠাবো না। ভারতের বিরুদ্ধে গেলে কেউ কিচ্ছু পাঠাবে না, পাকিস্তান বুঝে নিক এবার। চীনও পাকিস্তানের পাশে নেই। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং। পাকিস্তানে বিমান পাঠানোর কথা অস্বীকার চীনের। পাকিস্তানের তরফ থেকে অনেকে বলছিল, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল সরকারের তরফে যে চীন আমাদের পাশে আছে, চীন অস্ত্র দিচ্ছে, আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব। চীন বলে দিল আমরা কিচ্ছু পাঠাইনি, পাকিস্তানের পাশে আমরা নেই, স্পষ্ট করে দিল চীন। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং। ফিরবো আলোচনা এবং তারপরে আমি পরের ব্রেকিংটা নেব এবং জানিয়ে রাখি দর্শকদের আরও একবার, ডিজিএমওদের মধ্যে যে কথা সেই কথা শেষ হয়েছে এবং পজিটিভ নোটে কথা শেষ হয়েছে। পজিটিভ নোটে কথা শেষ হতেই হতো। ফিরবো আলোচনায়। চীন পাকিস্তানের পাশে দাঁড়ালো না, কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং। এবং এই মুহূর্তে অত্যন্ত বড় খবর উঠে আসছে স্যার ডিজিএমও লেভেলে। আমি অরিন্দম স্যারের কাছে যাব। ডিজিএমও লেভেলে কথা হয়েছে এবং পজিটিভ নোটে কথা হয়েছে, অর্থাৎ পাকিস্তান লাইনে এসছে। পাকিস্তান লাফালাফি করছিল, এখন লাইনে এসছে, পোষ মেনেছে। নিজেরাই ফোন করেছিল, স্যার আমাদের প্লিজ আর মারবেন না, আর পারছি না, বলেছিল আমেরিকার দাদাকে গিয়ে। এখন তারা ফোনে বলেছে না না আমরা আর কিচ্ছু করব না, আমরা ভালো ছেলে। বলুন স্যার। দেখো কিশলয়, তুমি যে বক্তব্যগুলো প্রমাণ সহ যেগুলো আজকে স্টেটমেন্টগুলো দিচ্ছ না, কিছু ওই যে দেখুন না হনুমানের মতো লাফাচ্ছে, তাদের মনে হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার মতো জোগাড়। এতে নির্লজ্জভাবে আজকে পাকিস্তানকে সাপোর্ট করে নানা রকম কথাবার্তা বলছে। এবার তোমাকে বলি যে এটা সাধারণ মানুষ নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জানেন, এটা কিন্তু যুদ্ধ নয়, এটা হচ্ছে জঙ্গির বিরুদ্ধে জঙ্গি বিরোধী মানুষের লড়াই, ভারতের লড়াই জঙ্গি বিরুদ্ধে। জঙ্গি যারা করে, সন্ত্রাসবাদ যারা করছে, তাদের বিরুদ্ধে চলছে এই লড়াই। এই লড়াইয়ের সাথে আজকে সারা বিশ্ববাসী, এবং দেখলাম যে গত 2-3 দিন আগে ইরাক পর্যন্ত আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করে দিয়েছে। তুমি আজকে চায়না কথা বলছো, ঠিক আছে, আমি বলছি অনেকের মনে এই জিনিসটা আসছে। তুমি আমাকে বলো তো, এই যে আমি দেখছিলাম যে জঙ্গি ইউসুফ মালিক, আব্দুল রব আজাহার, মুদাসসির আহমেদ, আচ্ছা এদের হাউ হাউ করে চিৎকারের কারণটা কি? আজকে যে দৃশ্যটা তোমরা দেখাচ্ছ যে ওইখানে এক জঙ্গির মৃত্যুতে সেনাপ্রধানের লোকগুলো কি হাজির হয়ে হাউ হাউ করে কাঁদছে, কারণটা কি? তাহলে তোমাকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে এদের সত্যি মৃত্যু হয়েছে। এবং ভারত যেভাবে নাকি আজকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে 9টা জায়গার মধ্যে কত নিখুঁতভাবে পরিকল্পনা অনুযায়ী আজকে অ্যাটাকটা করেছে। ওখানে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি, পার্টিকুলার জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে, সেখানে কোনো হসপিটাল অ্যাটাক হয়নি। এবার তোমাকে বলি, ভারত আজকে বহু মানুষ বলছে ভারত কেন স্যান্ডা করলো, ইন্দিরা গান্ধী স্যালুট জানায় ইন্দিরা গান্ধীকে, কিন্তু তার সাথে তুলনা করছে। আমি আপনারা যারা চিন্তা করছেন তা আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলি, আপনারা বোধহয় শুনেছেন আপনি নিউ ইয়র্ক যে টাইমস রয়েছে, নিউ ইয়র্ক টাইমস যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনারা জানেন কোথাকার পেপার, আমি এখানকার বলছি না। তারা কি বলেছে, কাশ্মীর নিয়ে ভারত কোনো মিডলম্যান চায় না। এক,
2 নম্বর ডিমান্ড পোক চাই এবং জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে, ইন্ডিয়া ডিমান্ড করেছে। থার্ড বলেছে সিন্ধু নদের জল নিয়ে কোনো কথা হবে না। আপনারা দেখে নিন নিউ ইয়র্ক টাইমসে আজকে কি লিখে পাঠিয়েছে। আচ্ছা, আরেকটা বলছি যে আপনারা অনেকে জানেন সারগোদা কিরানা হিলস অ্যাটাক হতে পারে। কেন আজকে পাকিস্তান রাত ইন দ্য ডেড আওয়ার অফ নাইট আজকে আমেরিকার আজকে রাষ্ট্রপ্রধানকে আজকে তুলেছিল? কারণটা কি জানেন? ব্রহ্মোস যখন নাকি ফার্স্ট অ্যাটাক করে সেই সময় যে সমস্ত নাকি সার্জিক্যাল স্ট্রাইকগুলো করেছিল, এই জায়গাটা হচ্ছে পরমাণুর মেইন জায়গা। তারা একবার শিওর হয়েছিল যে সেকেন্ড অ্যাটাকটা যদি করে তাহলে এই জায়গায় যদি অ্যাটাক হয় তাহলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। যার জন্য গভীর রাতে আজকে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আজকে কনসার্ন অথরিটি মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত আজকে জাগাতে হয়েছিল। সেখানে কি আলোচনা হয়েছিল? সেখানে আলোচনা হয়েছিল যে তারা কোনো বিভিন্নভাবে যে আপনারা আমাদের বাঁচান, আমাদের রাস্তা নেই। আর একটা বলে দিই, তাজিকিস্তান বলে একটা জায়গা আছে কিশলয়, তাজিকিস্তান থেকে 6 খানা আজকে বিমান পর্যন্ত এই ব্রহ্মসের সাথে এক হয়ে আজকে অ্যাটাকটা করেছিল, যার জন্য সাদে কি আজকে হাতে পায়ে ধরছে। কারণটা এটাই। স্যার, একটা ব্রেকিং নিউজ আছে, ডিজিএমও ভারত পাক ডিজিএমও পর্যায়ে বৈঠক হয়েছে এবং ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর উঠে আসছে। সংঘর্ষ বিরতিতে সম্মতি, দুপক্ষের নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি, পাকিস্তান লাইনে চলে এসছে। কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে ব্রেকিং। আজকে 8টার সময় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, তার আগে এই মুহূর্তে ব্রেকিং। ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক ইতিবাচক, সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে দুই পক্ষ। কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে ব্রেকিং। লাইনে এসেছে পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি দিয়েছে পাকিস্তান, কারণ তাদের আর কোনো উপায় নেই। আমি যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। স্যার, এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, ডিজিএমও লেভেলে কথা হয়েছে এবং দুই পক্ষ জানিয়েছে তারা শান্তি বজায় রাখতে রাজি আছে। কিন্তু স্যার, পাকিস্তান প্রথম দিন সিজফায়ারের পর কয়েকটা ড্রোন পাঠিয়ে দিয়েছিল। কি চেষ্টা করছিল? ভারত প্রমাণ দেখিয়েছে কোথায় কোথায় কিভাবে পাকিস্তানের কোথায় আঘাত লেগেছে, কোথায় সেই ছবি ভিডিও সব কিছু। আর পাকিস্তানের প্রেস কনফারেন্সে ওদের DGISPR বসে বলছে আমরা এই ধ্বংস করে দিয়েছি, আমরা ওই ধ্বংস করে দিয়েছি। একটা ছবি, একটা প্রমাণ নেই। ওদের দেশের মানুষ সেটা বিশ্বাস করছে। এতটা অশিক্ষা স্যার। কিশলা একদম ঠিকভাবে আপনি বলেছেন। এবং আজকে যখন ডিজিএম ওদের ব্রিফিং হচ্ছিল, ওখান থেকে খুব পরিষ্কার বলেছে যে তুরস্কর যে ড্রোন ইউজ করেছে এবং খুব সস্তা ড্রোন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ড্রোনের থেকে নিয়ে মিসাইল PL-15 সবই হয়তো ইউজ করেছে পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা দেখার, ভারতের সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে DGMও বলেছে এবং DG এয়ার অপারেশন দুজনেই বলেছে এবং পুরো বিশ্ব দেখেছে। আমাদের কাউকে বলার আর দরকার নেই। 140 কোটি মানুষ প্রত্যেক দিন প্রত্যেক সকালে উঠে দেখেছে যে যে ড্রোনগুলো পাঠিয়েছিল তার ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আছে, মিসাইল ভেঙে পড়ে আছে। এবং এয়ার ডিফেন্স সিস্টেমে অনেকে শুধু বলা হয়েছে যে S-400, না, S-400 only one part of the air defense system. এয়ার ডিফেন্স সিস্টেমে আমরা L-70 ইউজ করেছি, পেট্রোজয় ইউজ করেছি, শিল্কা ইউজ করেছি, আকাশের ইউজ আছে এবং বিভিন্ন যে আমাদের স্পাইডার ইউজ করেছি। তো এই বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম কমপ্লিট মেকানিজম, এটা কিন্তু ক্যাম্বারলি থেকে ওয়েস্ট পয়েন্ট থেকে নিয়ে গিয়ে লন্ডনে এভরিওয়্যার যেখানে মিলিটারি হিস্ট্রি নিয়ে পড়াশোনা হয়, সামরিক বাহিনী নিয়ে যেখানে পড়াশোনা হয়, আমি বলে দিচ্ছি দ্য এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা নতুন চ্যাপ্টার ইতিহাসে এই সামরিক বাহিনীর পড়াশোনা অ্যাড হবে, যেখানে ভারত লাইন অফ কন্ট্রোল এবং আইবিতে নিজেদের মেকানাইজ ফোর্স এবং ইনফ্যান্ট্রি ক্রস না করে তাদের ডিপ ইনসাইড, প্রথম দিন ভাওয়ালপুর 100 কিলোমিটার, তারপর আমরা যেখানে যেখানে অ্যাটাক করেছি আরো আপনারা নিশ্চিতভাবে একদিন বাদে আরো দুদিন বাদে শুনতে পারবেন, ডিজিএমওরা বলবেন 500 কিলোমিটার ঢুকে এই কিরানার কথা চলছিলাম, কিরানা, সারগোদা, এই বিভিন্ন যে ওদের স্টক পাইল ছিল, এটা আপনার সঙ্গে আমি গতকাল ডিসকাস করেছিলাম, কিন্তু আমি কালকে উইথ রেসপন্সিবিলিটি সামনে বলিনি ক্যামেরা। আজকে এটা মাধ্যমে চলে এসছে, প্রিন্টে চলে এসছে, ইলেকট্রনিকে চলে, আজকে বলতে আপত্তি নেই। এবং এই কিরানার থেকে দূরে ওদের হচ্ছে ফিউশন এনরিচমেন্ট সেন্টার, এটা হয়তো অনেকে জানে না, সেইখানে যেখান থেকে ওরা এই স্টকপাইল গুলো নিয়ে আসে। এবং এই কিরানা হিল হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো। এই কমপ্লিট
মিসাইল সিস্টেম, একটা কমপ্লিট একটা টেম্পারেচারে রাখতে হয়, তার সঙ্গে স্টক পাইল সমস্তই ওখানে রাখা হয়। এবং ওটা হিট হয়েছে কি না হয়েছে আমি বলতে পারবো না, ভারত সরকার বলবে। স্যার একটা আপডেট জানিয়ে রাখি, লাস্টে একটা প্রশ্ন করা হয়েছিল এয়ার মার্শালকে যে আপনারা কি কিরানায় আঘাত করেছেন, উনি বলেছেন ওখানে কি আছে কোথায় আছে ইত্যাদি আমরা সেখানে হিট করিনি, এইটুকু কথা তিনি বলেছেন, এর আগে পরে কিছু বলেনি। কিন্তু যেভাবে বলেছেন একটা কোথাও আকার ইঙ্গিত ছিল যে আমরা জানি ওখানে কি আছে, আমরা হিট করতে পারতাম কিন্তু আমরা দয়া করে করিনি, এই টোনে, মানে আমি কিন্তু রিড করছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি বলেছেন আমরা হিট করিনি। একদম, হ্যাঁ বলুন স্যার। একদম, এটা খুব হাস্যকৌতুকে বলেছে এবং পুরো আপনাদের যত কলিগ বসেছিল সবাই ওখানে হা হা করে হেসে উঠেছে। এবং তার সঙ্গে যে সার্গোদা এয়ারপোর্ট, একদম সার্গোদা এয়ারফোর্স বেস, এটা F-16, যারা এই ওদের মিসাইল এই হাতাফ 2 আবদালি সিস্টেম যদি কোনো সময় সাহস দেখাতো, তার আগে ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। এবং 1:44 এবং সকাল 3:04 10 তারিখ ভোরবেলা 1:44 এবং 3:40, 3:04 না 3:40, এই দুটো সময় একটা ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। ইসরো বলছে কোনো টেকটনিক প্লেট সরে যায়নি, তাই এটা নর্মাল ভূমিকম্প না। এই ভূমিকম্পটা কিসের ভারত সরকার বলবে, আমরা কিসের ভূমিকম্প স্যার? আমি স্যারের কাছে আসার আগে ভারত সরকার বলবে এই ভূমিকম্পটা কেন হয়েছিল এবং কেন সকালবেলা দাঁত মাজার আগে এই শাহবাজ শরীফকে তার কাকার কাছে সঙ্গে সঙ্গে ফোন করতে হলো, ব্রাসেলসে করতে হলো এবং চীনকে করতে হলো, এবং আঙ্কেল ট্রাম্পকে কেন ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সাইড নিয়ে পাকিস্তানকে বাঁচাতে হতে হলো। স্যার আমি আসছি আপনার কাছে, আমি একটা বাইট শোনাবো, তারপর আমি স্যারের কাছে আসবো, সত্যজিৎ স্যারের কাছে। কালকে বায়ুসেনার এয়ার মার্শালকে জিজ্ঞেস করা হয়েছিল ডিজিএও যে কতজন পাকিস্তানের সাইডে খতম হয়েছে, তিনি যা কথা বলেছেন এত ভাইরাল হয়েছে, পাকিস্তানের লোক শুনে ভাবছে মাথা নিচু করে আছে। কি বলেছিলেন তিনি শুনবো, তারপর আসছি স্যারের কাছে। How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. সত্যজিৎ স্যার, ওনাকে জিজ্ঞেস করা আছে কত ক্যাজুয়ালিটি, উনি বলছে আমাদের কাজ হচ্ছে টার্গেট হিট করা, বডি ব্যাগ কাউন্ট করা আমাদের কাজ না, ওটা পাকিস্তানের কাজ, কত বডি বেরোলো। দেখুন কিশোর, যেটা বলার দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের যে এয়ার মার্শাল একে ভারতী এবং লেফটেন্যান্ট জেনারেল খাই, প্রত্যেকটা জিনিস তারা ছবি দেখিয়ে দেখিয়ে প্রমাণ করেছেন যে আমরা এই এয়ারপোর্ট যেগুলো রয়েছে এয়ার বেসগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কতটা ডিপ করেছে সেটাও কিন্তু দেখিয়েছে। ঠিক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এয়ার মার্শাল একে ভারতী যে প্রত্যেকটা 15টা বেস যেই জায়গাগুলোকে লোকেট করে করে দেখানো হচ্ছে, তাতে এটা প্রমাণিত, অর্থাৎ ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের যে সৈন্যবাহিনী সেনাবাহিনী তারা বুঝিয়ে দিল যে আমরা এটা করতে পারি। এটা শুধু পাকিস্তানের কাছে থ্রেট নয়, সারা বিশ্বের কাছে এটা একটা প্রমাণ। সারা বিশ্বের যারা ভারতবর্ষের এগেনস্টে রয়েছে তাদের কাছে এটা প্রমাণ যে আমরা কতটা শক্তিশালী রয়েছে। এবং তার সাথে সাথে এটাও বলছি, ইট ইজ বেসিক্যালি টোটাল 100 ভাগের মধ্যে 15 ভাগ হয়তো এটা শো হয়েছে, আসল ভাগ 85 ভাগ কিন্তু রাখা হয়েছে অন্যের সময় আটকানোর জন্য। একটা ইম্পর্টেন্ট কথা বলার দরকার আছে। দেখুন, বিএসএফের একজন কনস্টেবলকে এখনও তারা আটকে রেখেছে, সে বাঙালি, তাকে ছাড়ার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে দাবি করি। ওদের যিনি যারা ক্যাপ্টেনকে কিংবা তাদের একজন পাইলটকে তারা আমাদের কাছে ধরা পড়েছে, তাদেরও যদি দিয়ে দিতে হয় দেবে, কিন্তু আমাদের যিনি বিএসএফের কনস্টেবল তাকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে, কারণ এই বিএসএফের কনস্টেবল আমাদের দেশের এবং সে আমাদের দেশ ভারতবর্ষকে সুরক্ষা করার জন্য যে কোনোভাবে প্রাক রেঞ্জার তাদের কায়দা করে জোর করে নিয়ে গেছে। আর একটা কথা বলি, সেটা দেখুন, এই যে সার্গোদা বলে যে কথা হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে অরিন্দম ধরেছিল সামান্য, সার্গোদাটা একটু বলে দিই। সার্গোদার যে পারমাণবিক শক্তি বলে যেটা পাকিস্তান বারবার চিৎকার করে, আমাদের লেফটেন্যান্ট জেনারেল সাহেব অনেকদিন পরে দেখালো, উৎপলবাবু মনে আছে, সত্যজিৎ ব্যানার্জি বলছি, তো সার্গোদার
জায়গাটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তারে যে অ্যাটম বোমার যে দুটো জায়গা বিষ করে যেটা চালানো হবে সেটা নষ্ট হয়ে যাবে। সেই সার্গতাটাকে নষ্ট করে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। সুতরাং অটোমেটিক্যালি এখন ভারতবর্ষের যা ওরা যতটুকু ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। ডিজিএম এর সাথে কথা হচ্ছে, সেটা পাকিস্তান অনেক বেশি ভীত, এবং এই অস্ত্র এবং এই এফেক্টিভ অ্যাটাক দেখে চায়না কিন্তু ভয়ের মধ্যে আছে, এবং বাংলাদেশের কিন্তু শব্দ কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই জন্য তো চীন বলেছে, বাংলাদেশ তাই জন্য তো চীন বলেছে স্যার যে আমরা কিছু পাঠাইনি, আমরা কোনো প্লেন পাঠাইনি পাকিস্তানে। বলছি বাংলাদেশ এই যে যারা বলছিল না 4 দিনের মধ্যে 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করব, দিল্লি দখল করব, তাদের কিন্তু আর মুখের কোনো আওয়াজ নেই। চায়নার আওয়াজও শেষ হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলি, আমাদের যে সুদর্শন চক্র যেটা কাজ দিয়েছে, সেটার জন্য যিনি আমাদের আসল যিনি যেটা করেছিলেন পরিকর, সেই পরিকর সাহেব যিনি মারা গেছেন, যিনি সিলিন্ডার তাকে স্যালুট জানাতে হয়। আজকে তার জন্য সে কোনো তো 35,000 কোটি টাকা লেগেছিল। মনোহর পারিকর যা করেছিলেন সেই বুদ্ধি দিয়ে, যে তাকে বিরোধীরা সবাই এগেনস্টে ছিল, কিন্তু উনি লড়েছিলেন, লড়ে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে এই যে জানা হয়েছিল S-400, এটার জন্য তাকে স্যালুট জানাতে হবে। আমি স্যার একবার লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে আরো একবার যাব। উৎপল স্যার, লেফটেন্যান্ট জেনারেল, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার সামনে 93,000 পাকিস্তানি সেনা তাদের মাথা নত করেছিল। কারগিল আপনি দেখেছেন স্যার। স্যার, এই হার পাকিস্তানের জন্য গোটা বিশ্বের কাছে কতটা লজ্জাজনক হলো? আবারও তো হারলো, প্রতিবারই হারবে, এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এইরকমভাবে হারলো, এইরকমভাবে মাথা নত হলো। স্যার, এটা কি সেইবারের চেয়ে বেশি নাকি সেবার বেশি ছিল? স্যার দ্রুত বলুন স্যার। দেখুন, হার তো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা শুধু বুঝেছে পাকিস্তানের যারা উচ্চ পর্যায়ের লোকেরা, কিন্তু ওদের আমি আবার বলছি ডিসইনফরমেশন ক্যাম্পেইন এমনভাবে চলেছে যেন ওদের ওদের ওখানে ক্ষতি হয়েছে, ওরাও আমাদের এখানে অনেক ইনফ্লিক্ট করেছে। আমাদের এখানে ওরা যে বিশেষ কিছু করতে পারেনি, সব বক্তারা যেমন পরিষ্কার করে বুঝিয়ে দিতেন, আমাদের যেমন আয়রন ডোম আর সো স্ট্রং যে S-400 শুধু নয়, তারা সবার সঙ্গে ইন্টিগ্রেট করে পুরো এডি সিস্টেমটা এমন ছিল, ওদের রাডার সিস্টেম, অ্যান্টি এডি সিস্টেম সব পুরো নষ্ট করে। ইভেন সার্গোদাতে আমরা অনেক ক্যাজুয়ালিটি করেছি। সার্গোদা আপনারা জানেন নিশ্চয়ই, ওর যত ফেসিলিটি, ব্লাস্ট প্যান থেকে তারপরে বাল্ক পেট্রোলিয়াম ইনস্টলেশন থেকে তারপরে যত রকমের বোম ডাম্প, সব ওদের আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ভেরি ভেরি সিকিউর। সেইখানে ওদের অকেজো করে দেওয়া হয়েছে, বিকজ অ্যাকচুয়ালি অপারেটিং রানওয়ে যেটাকে বলে, সেটা এখনো 3-4 দিন লাগবে আবার অপারেশনাল হতে, এরকম অবস্থায় আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, আরেকজন যে অন্য খেলা, পর্দার পেছনে যে খেলা, সে খেলাটা আমাদের আরেকটু ভালো করে খেলতে হবে, কেন সে খেলায় বোধহয় ওরা আমাদের সঙ্গে সমান পাল্লায় এগিয়ে আছে। F-17 তো ইউজ করছে ওরা, যেগুলো চাইনিজ ইকুইপমেন্ট ওদের কাছে আছে সেগুলো তো ইউজ করছে। নতুন ওরা কোনো ইকুইপমেন্ট এখনো চাইনিজ থেকে পায়নি সিন্স 22 এপ্রিল। সেইটাই হচ্ছে কথা। আমাদের এই ভেবে বসে থাকলে হবে না। ওরা টার্কির সব ড্রোন গুলো ইউজ করেছে, যেগুলো অবশ্য ভেরি ভেরি পুয়ার পারফরমেন্স। সবগুলো আকাশেই মেরে দেওয়া হয়েছে, অনেকগুলোকে আকাশেই ধ্বংস দেওয়া হয়েছে। মানে কোনো একটা টার্কিশ ড্রোন অ্যাকচুয়ালি টার্গেটে এসে পৌঁছতেই পারেনি। তোদের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে একদম লজ্জাজনক। ঠিক স্যার, আমার সময় একদম কম, আমার সময় একদম শেষ স্যার, একদম শেষ সময় স্যার। আমি প্রত্যেকের কাছে যেতে পেরেছি একবার করে, কিন্তু আমার সময়ের কমের কারণে আমি দ্বিতীয়বার যেতে পারছি না। কিন্তু এখান থেকে যেটা উঠে এলো পাকিস্তানের, আচ্ছা 10 সেকেন্ড স্যার, একদম আমার কাছে একটা কথা বলা দরকার আছে। এই অ্যাটাকের ফলে, এই যে 7 তারিখের অ্যাটাকের ফলে এবং কন্টিনিউয়াস অ্যাটাকের ফলে পাকিস্তানের যে কোমর ভেঙে দিল ভারতবর্ষের সেনাবাহিনী, এইটা এই সারাতে কিন্তু ওদের আগামী 15 বছর লাগবে। একবার একটা ভারতীয় সেনার তরফ থেকে প্রকাশ করা ভিডিও আজকে প্রেস কনফারেন্সের আগে দেখে শেষ করবো আজকের কিশোর অগ্নিবাণ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। पर छाता है पहले
वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना। बोले मैं भी अब चाहता हूँ, अब तुम संकल्प सुनाता हूँ। याचना नहीं अब रण होगा, जीवन जय की मरण होगा। जब नाश मनुज पर छाता है, पहले विवेक मर जाता है। हित वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना। बोले मैं भी अब चाहता हूँ, अंतिम संकल्प सुनाता हूँ। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH